আসসালামু আলাইকুম। অ্যানাদার পডকাস্টে চলে এসেছি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন নাভিদ নেওয়াজ ভাই। তো আমি সরাসরি চলে যাব নাভিদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে নিজের পরিচয়টা দেবেন। আচ্ছা, আমার আমার ফুল নাম হচ্ছে নাভিদ ইবনে নেওয়াজ চৌধুরী, আপনারা যেটা পোস্টে দেখেছেন। আর আমি বর্তমানে আছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এমআইএসসি নামে যেটা পরিচিত। ওখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। আমার রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছে, কিন্তু এখনো সার্টিফিকেট পাইনি। সো বলতে পারেন এখনো মানে বেকারই আছি আর কি। তো বেক- আমি হচ্ছে আপনার রিসেন্টলি একটা কম্পিটিশনে গিয়েছি, যেটা হচ্ছে ইউএসএ তে হয়, এবং এটা এভরি ইয়ারে হয়। অ্যান্ড এটা এআইডাবল এ হোস্ট করে। এআইডাবল এ ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স। সো এটার কম্পিটিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাই। মানে এটাকে আপনার এখানে একটা এয়ারক্রাফট ফার্স্টে ওর একটা মিশন রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, এবং সেখানে আপনাকে ওইটা অনুযায়ী একটা এয়ারক্রাফট ডিজাইন করতে হয়। সো ফার্স্টে আপনাকে ডিজাইন প্রপোজাল সাবমিট করতে হবে। দেন হচ্ছে সেখান থেকে ওরা যদি সেটা অ্যাকসেপ্ট করে, দেন হচ্ছে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন, অর্থাৎ আপনি সেখানে ফিজিক্যালি আপনি ওখানে কম্পিটিশনে যেতে পারবেন। সো আমরা ওই প্রোগ্রেস মানে ওইভাবেই এগিয়েছিলাম। সো এই আর কি। আচ্ছা ভাইয়া, এখানে আপনি হচ্ছে স্টেপের কথা বললেন, এই স্টেপগুলো আসলে কি, একের পর এক কি আছে এটা যদি বলতেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনার এখানে ফার্স্টে ওরা এভরি ইয়ারে অগাস্টের দিকে, মানে তো নেক্সট মান্থে ওরা একটা আপনার রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দেয়, যেটা অনুযায়ী হচ্ছে আপনাকে ডিজাইন প্রপোজাল সাবমিট করতে হয়। সবকিছু অনলাইনে হয়। সো ওই ডিজাইন প্রপোজালে হচ্ছে আপনি এয়ারক্রাফটটার মানে প্রিলিমিনারিতে কিভাবে ডিজাইন করবেন এবং সে মিশন রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করছে কিনা, ওটা দেখার জন্য ওরা একটা প্রপোজাল ইয়া মানে অ্যাকসেপ্ট করে। সো এই প্রপোজালটা যদি ওদের মন মতো হয়, তার সেটা অ্যাকসেপ্ট করবে, এবং দেন হচ্ছে আপনাকে একটা ডিজাইন রিপোর্ট দিতে হয়। ডিজাইন রিপোর্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একদম ফার্স্ট টু লাস্ট, আপনি এয়ারক্রাফটটা কিভাবে বিল্ড করবেন, দেন কিভাবে ম্যানুফ্যাকচার করবেন, দেন কিভাবে এটা ফ্লাই করাবেন, পুরাটা একটা জিস্ট নলেজ সে আপনার ওখানে প্রপোজালে দিতে হয়। সো ওই প্রপোজালটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডিফাইন করা আপনার ওখানের আপনার ফ্লাইট অর্ডার কি হবে। ফ্লাইট অর্ডারটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যখন ওখানে ফিজিক্যালি যাবেন, তখন ওদের একটা মানে সিরিয়াল নং থাকে। সিরিয়াল নংটাতে কে কখন আগে ফ্লাই করাবে এয়ারক্রাফটটা, ওই ওই অনুযায়ী হচ্ছে ওরা একটা সিরিয়াল নং দিবে, এবং ওই অনুযায়ী হচ্ছে আপনাকে ওখানে ফ্লাই করাইতে হবে। সো আপনার ডিজাইন প্রপোজালটা অ্যাকসেপ্ট হবে। দেন আপনি যখন ফাইনালি ওখানে যাবেন, যাওয়ার সময় আপনাকে ওই সিরিয়াল অনুযায়ী হচ্ছে ওখানে উপস্থিত থাকতে হবে। সো পার্টিসিপেন্টের নাম্বার অনুযায়ী অবশ্যই সিরিয়াল নম্বর ভ্যারি করে। সেটা হচ্ছে আপনার পার্টিসিপেন্ট যত বেশি হয়, সিরিয়াল নম্বর তত বেশি হবে, এবং টাইমও তত বেশি লাগবে। সো আপনাকে ওই মাথায় রেখে হচ্ছে সেখানে ওভাবে যেতে মানে আপনার প্রিপারেশন গুলো ওভাবে করতে হয়। সো ফ্লাই করার পর হচ্ছে ওখানে আপনার বিভিন্ন রকম মিশন দেওয়া থাকে। সো এই মিশনগুলো হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরিতে থাকে। আমাদের এবার যে মিশনগুলো ছিল ওগুলো হচ্ছে, ফার্স্ট মিশনে হচ্ছে আপনাকে একদম কোনো পেলোড ছাড়া ফ্লাই করাইতে হবে, মানে আচ্ছা। একদম এমটি ওয়েট যেটাকে বলে, অর্থাৎ আপনার ওখানে কোনো পেলোড থাকবে না। ওইটা আপনার ওই এয়ারক্রাফটটা অ্যাকচুয়ালি ফ্লাই করছে কিনা ওইটা দেখার জন্য ওরা মিশন ওয়ানটা রাখে। মিশন টুটা হচ্ছে আপনার কিছু পেলোড নিতে হয়। পেলোডটা সেটা কিছু প্যাসেঞ্জার হতে পারে। এর আগে আমি 2024 এবং 2025-এ পার্টিসিপেট করেছিলাম। সো 2024-এ প্যাসেঞ্জার ছিল অ্যাকচুয়ালি একটা পুতুল সাইজের একটা ছোট কাঠের একটা পুতুল ছিল, আপনার 36 to 24, 24 to 36 এরকম নাম্বারের কিছু পুতুল হচ্ছে আপনাকে এয়ারক্রাফটে ডেলিভারি করতে হয়। সো একটা ওরা নির্দিষ্ট একটা আপনার রানওয়ে দিবে। ওই রানওয়ের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া থেকে আরেক এরিয়াতে জাস্ট ওই প্যাসেঞ্জারটা ডেলিভার করতে হয়। এটা হচ্ছে মিশন টু। আর এবার যেটা ছিল সেটা হচ্ছে আপনার একটা ছোট X1 প্লেন নিতে হবে, অর্থাৎ গ্লাইডার যেটাকে আমরা মানে আমাদের ভাষায় যেটা গ্লাইডার বলি। ওই গ্লাইডার নিয়ে যেতে হবে এবং কিছু ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যেতে হবে। ফুয়েল ট্যাঙ্কটা হবে আপনার একদম ফুল, মানে ফুয়েল ট্যাঙ্কের অ্যাকচুয়ালি এটা
ফুয়েল ট্যাঙ্কটা ওরা কিছু স্পেসিফাই করে দিয়েছিল, সেটা হচ্ছে একটা বোতল সাইজের হবে। মানে মনে করেন আমরা 500 ml যে পেপসি বা কোকা কোলার যেরকম বোতল দেখি, ওই টাইপের বোতল হবে। এবং সেখানে এক্সটার্নালি 4টা নিতে পারবো, এবং ইন্টারনালি আরো এক্সট্রা 2টা নিতে পারবো। সো আপনি ফুয়েল ট্যাঙ্ক যতগুলো নিবেন আপনার তত স্কোর হবে। আর আপনি যত কম টাইমে ফ্লাই করাতে পারবেন, সো ঠিক তত স্কোর আপনার হবে। অর্থাৎ এখানে দুইটা জিনিস আপনার ভ্যারি করতেছে, একটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক কত নিচ্ছেন, অ্যান্ড আপনি কত কম টাইমে ফ্লাই মানে ওই স্পেসিফিক এরিয়াতে যেতে পারছেন। এই দুইটার উপর হচ্ছে মিশন টুটা আপনার ভ্যারি করবে। দেন মিশন থ্রি হচ্ছে আপনার সেমই, বাট এখানে হচ্ছে একটা কিছু মানে পার্টিকুলার একটা মিশন দিয়েছিল, সেটা হচ্ছে আপনার যে গ্লাইডারটা আছে, গ্লাইডারটা হচ্ছে আপনার রিলিজ করতে হবে। অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট হাইটে গিয়ে, ওই নির্দিষ্ট হাইটটা ওরা স্পেসিফাই করে দিয়েছিল, সেটা হচ্ছে 200 ফিট। মানে আপনার রানওয়ে থেকে 200 ফিট উপরে গিয়ে আপনাকে X1টা ডিপ্লয় করতে হবে। সো ডিপ্লয় করার পরে ওই X1টাকে আপনার আবার ওই রানওয়ের কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে আপনার ওইটা ল্যান্ড করাতে হবে। সো এটা হচ্ছে আপনার মিশন থ্রি। অ্যান্ড আপনার কিছু মিশন থ্রি কিছু বোনাস পয়েন্ট আছে। বোনাস পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি কেউ যদি ওই X1টাকে অটোনোমাসলি 180 ডিগ্রি টার্ন করাইতে পারে, তাহলে তার জন্য কিছু বোনাস পয়েন্ট আছে। আবার ওইটা শুধু 180 ডিগ্রি টার্ন করলে হবে না, একটা নির্দিষ্ট বক্সের মধ্যে ওটা ফেলাইতে হবে। সো মোটামুটি আপনার এইসব জিনিসগুলা যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আপনি 3টা মিশন কমপ্লিট করতে পারবেন। আর 3টা মিশন কমপ্লিট করা মানে হচ্ছে আপনি একটা কম্পিটিটিভ স্কোরে চলে গেছেন, অর্থাৎ আপনি টপ 10-এর ভিতরে চলে গেছেন। সো এটা অ্যাকচুয়ালি আমাদের এবারের ছিল, মানে রিকোয়ারমেন্ট গুলা ছিল। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্টেপস আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের প্রথম স্টেপটা ছিল হচ্ছে আমাদের এয়ারক্রাফটটা ফ্লাই ফ্লাই করানো। করতে পারছি কিনা এটা দেন অ্যাকচুয়ালি হচ্ছে ওরা একটা ভেরিফাই লোড করে। নিয়ে, জি জি, জি দেন জি হচ্ছে জি একটা লোড নিয়ে ফ্লাই করতে পারতেছে কিনা এটা জি দেখে। জি। হ্যাঁ, থার্ড হচ্ছে একটা আমাদের আপনার গ্লাইডার থাকবে। ওই গ্লাইডারটা হচ্ছে রিলিজ করে আপনাকে একটা নির্দিষ্ট গ্লাইডার বলতে এরিয়ায় কি ল্যান্ড করে। বোঝাচ্ছে আসলে? গ্লাইডার গ্লাইডার বলতে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মানে এটা হচ্ছে আপনার, আপনি যদি দেখেন, কেমনে বুঝাবো, মানে ছোটখাটো এয়ারক্রাফট যেগুলা যেগুলা আপনার পাখাটা অনেক বড় থাকে আর বডিটা অনেক ছোট থাকে, ওইসব এয়ারক্রাফট যেগুলো থাকে আর কি, মানে যেগুলো অ্যাকচুয়ালি কোনো ইঞ্জিন ছাড়া গ্লাইড করতে পারে। আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে পাবেন কিছু আচ্ছা কিছু এয়ারক্রাফট আছে যেগুলো কোনো ইঞ্জিন ছাড়া শুধুমাত্র মানে পাখা বড়র কারণে তারা ভেসে থাকতে পারে। ওইসব এয়ারক্রাফট গুলো হচ্ছে আপনার এখানে ওই মেইন এয়ারক্রাফটের সাথে অ্যাটাচ করে দিতে হয়। আবার ওখানে কিছু অ্যাটাচ মেকানিজমও থাকে, যে অ্যাটাচ মেকানিজমে ওই মানে ওই গ্লাইডারটা ধরে রাখবে। দেন আপনার যে ফ্লাইট কন্ট্রোলার আছে, ওটার একটা সুইচ চাপ দিলে ওইটা রিলিজ হবে। আচ্ছা মানে আচ্ছা। এই মেকানিজম গুলো হচ্ছে আপনাকে ওখানে ইনক্লুড করতে হবে আর কি মিশন থ্রি এর মধ্যে। বুঝতে পেরেছি। তাহলে আমাদের যারা নেক্সটে বা হচ্ছে যারা এইরকম প্রজেক্টে কাজ করতে চায় তাহলে তাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমি ভাইয়ের কাছে জানতে চাবো, জি আসলে আপনি এই প্রজেক্টে যে কাজ করতেছেন বা কাজ করে আসছেন অনেকদিন যাবত, এখন জি। পড়াশোনার পাশাপাশি আসলে এইসব প্রজেক্টে কাজ করা বা করার ক্ষেত্রে আপনার আগ্রহ আসলে এটা কিভাবে আসলে যে আমি এই প্রজেক্টে কাজ করব? অ্যাকচুয়ালি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন মনে করেন যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে একটু বেশি নলেজ মানে দরকার, অথবা যাদের এদিকে হচ্ছে আপনার ইন্টারেস্ট বেশি থাকে, তারা পড়াশোনার পাশাপাশি এগুলা করতে পারবে। মানে এমন না যে আপনার পড়াশোনার কোনো হ্যাম্পার হবে বা পড়াশোনার কোনো ক্ষতি অ্যাকচুয়ালি হয় না। কারণ দেখা যায় যে আমরা অনেক সময় হচ্ছে মানে মুভিজ দেখে, অথবা হচ্ছে বই পড়ে, অথবা হচ্ছে শুধু ফেসবুক ঘেটে অথবা ইউটিউব ঘেটে আমরা অনেক টাইম ওয়েস্ট করি। বাট আমরা যদি ওই টাইমটা ইউটিলাইজ করি, যেমন মনে করেন বিভিন্ন রকম প্রোগ্রামিং শিখতে পারি। দেন আমরা বিভিন্ন রকম সফটওয়্যার আছে, বিশেষ করে আমার সাইড বা মেকানিক্যাল সাইডে বলেন, যেমন মনে করেন বিভিন্ন ক্যাড ডিজাইন সফটওয়্যার আছে, যেমন মনে করেন সলিড ওয়ার্কস আছে। তারপর হচ্ছে সিমুলেশনের জন্য অ্যানসিস সফটওয়্যার আছে। তারপর আপনার অ্যাবাকাস সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো কেউ যদি রেগুলার প্র্যাকটিস করে, এগুলা আপনার ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, সে ওখান থেকে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারবে। সেগুলো প্র্যাকটিস করলে তার একটা কনফিডেন্স আসবে যে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারবো। সো আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম ইউনিভার্সিটি লাইফে, তখন আমি এই জিনিসগুলো রেগুলার প্র্যাকটিস করতাম, বিশেষ করে আপনার সলিড ওয়ার্ক সফটওয়্যার
অ্যান্ড এনসি সফটওয়্যার গুলো রেগুলার প্র্যাকটিস করতাম, পাশাপাশি আমি ম্যাটল্যাব সফটওয়্যার কিছুটা পারি, ওটা প্র্যাকটিস করতাম। সো এগুলো করার পর আমার মধ্যে একটা কনফিডেন্স আসছে যে আমি ইসি এর মধ্যে মানে পার্টিসিপেট করতে পারবো। তখন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে মানে এইসব আমাদের কিন্তু সিনিয়ররা অনেক আগে থেকে করে আসতেছে, মানে আমাদের আমাদের যে সাবজেক্ট এটার সাথে তো এই কম্পিটিশনটা একদম পুরাটা অ্যালাইন করে। সো আমি আমাদের সিনিয়ররা এসব নিয়ে কাজ করছিল এভরি ইয়ারে। সো তখন তারা আমাকে বলেছিল যে, যেহেতু আমার এগুলার মানে কিছুটা অভিজ্ঞতা ছিল, তো তারা আমাকে বলেছিল তুমি এই কম্পিটিশনের সাথে যুক্ত হতে পারো। তখন আমার কাছে মনে হলো ইটস ফাইন, আমি করতে পারি, কারণ আমার এগুলা করতে ভালো লাগে। তো আমি তখন এগুলাতে যুক্ত হলাম থার্ড ইয়ার থেকে। থার্ড ইয়ারে যুক্ত হওয়ার পর মানে যখন আমার একটু মানে এগুলা সম্পর্কে নলেজ বাড়লো, তখন আমাকে ফোর্থ ইয়ারে আমাকে ডিপার্টমেন্ট থেকেই ডিজাইন লিডার হিসেবে বানিয়ে দিয়েছিল আর কি, মানে এই কম্পিটিশনের মধ্যে। সো এইভাবেই হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানে এই কম্পিটিশনের সাথে যুক্ত ছিলাম। সো কেউ যদি এরকম মানে পড়াশোনার পাশাপাশি এগুলো করতে চায়, আমি তাকে বলবো বিভিন্ন রকম ওয়েবসাইট ঘাঁটতে পারে যেগুলোতে এরকম ইনফরমেশন পাওয়া যায়। এন্ড বিভিন্ন রকম ফেসবুক পেজ আছে যেখানে অ্যাকচুয়ালি এরকম ইনফরমেশন পাওয়া যায়, যেমন ডেইলি স্টার আছে, তারপর আপনি ডেইলি ক্যাম্পাস দেখতে পারেন, দেন হচ্ছে আপনি আর শর্ট স্টোরিজ দেখতে পারেন। ওগুলাতে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি কম্পিটিশনে পার্টিসিপেট করছে সেগুলো আপনি ইনফরমেশনগুলো ইজিলি পেয়ে যাবেন। সো আপনি যদি আপনার সাবজেক্টের সাথে ওইসব কম্পিটিশন অ্যালাইন করে, আমি বলবো অবভিয়াসলি সে স্কোপ গুলা তারা মানে তারা গ্র্যাব করুক। কারণ এগুলা আপনি যে কোনো মানে পড়াশোনার পাশাপাশি যখন আপনি কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তখন এই সেগুলো অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। সো আমার মতে এইসব মানে এগুলা তো যুক্ত অবভিয়াসলি দরকার সবারই। অনেক স্টুডেন্ট মনে করে যে দেখা যায় যে এগুলাতে যদি আমরা পার্টিসিপেট করি সেক্ষেত্রে পড়ার লেখার হ্যাম্পার হতে পারে, কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। দেখা যায় যে এগুলাতে যদি তারা পার্টিসিপেট করে, এটা তাদের ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে, অবভিয়াসলি। রিজুমি ভারী করবে বলা যায়। অবভিয়াসলি। তো ভাইয়াকে এবার জানতে চাবো, আপনি প্রজেক্টটা যে করলেন আর যারা হচ্ছে প্রজেক্ট করে না জাস্ট পড়াশোনা করছে, এখন আপনি তাদের থেকে নিজেকে কতটুকু আলাদা মনে করতেছেন, বা মানে তাদের আর আপনার মধ্যে ডিফারেন্সটা এখন কি মনে হচ্ছে, যে তারা যে লেভেলে আছে আপনি কি সেম, বা আপনার অভিমত কি এই ব্যাপারে? অ্যাকচুয়ালি মানে আপনি যদি অভিজ্ঞতা সম্পর্কে বলেন, তাহলে অবভিয়াসলি যারা এখনো কোনো কিছুতে ইনভলভ ছিল না তাদের থেকে আমার অবভিয়াসলি অভিজ্ঞতা কিছুটা বেটার হবে। কারণ আমি এই জিনিসগুলা মানে ইনভলভ ছিলাম, 2 বছর ধরে ইনভলভ ছিলাম, সো আমার কিছুটা নলেজ গেইন হয়েছে। তো যারা এগুলাতে ইনভলভ ছিল না তাদেরকে আমি অবভিয়াসলি বলবো যাতে ইনভলভ হয়। কারণ এগুলো ইনভলভ হলে আপনার মানে শুধু বুকিশ নলেজ না, আপনি টেকনিক্যাল নলেজ থেকে শুরু করে প্র্যাকটিক্যাল নলেজ সবকিছু নলেজ কিন্তু এখানে পাচ্ছেন। সো আপনি যখন কোনো একটা প্রবলেমে পড়বেন বা যখন কোনো একটা কিছু নিজে থেকে ইনোভেট করতে চাবেন, তখন এইসব নলেজগুলো আপনার অনেক কাজে দিবে। মানে জি, এটাই অ্যাকচুয়ালি তাদের থেকে আমার মধ্যে আমার মনে হয় ডিফারেন্সটা এখানে। যখন আমি একটা থাকবে, অবশ্যই থাকবে। অবভিয়াসলি যখন আমি একটা কাজে যাব তখন অবভিয়াসলি আমি জিনিসটা বুঝতে পারবো যে আমি কিভাবে জিনিসটা আগাবো, কি প্রবলেম ফেস করব, প্রবলেমগুলো কিভাবে সলভ করব। এই জিনিসগুলো আপনি প্র্যাকটিক্যালি না করলে অ্যাকচুয়ালি কখনো বুঝতে পারবেন না। আচ্ছা ভাই, গ্রাজুয়েশন তো প্রায় মানে গ্রাজুয়েশন শেষ, পরীক্ষা যেহেতু হয়ে গেছে, এখন জি। সামনে আপনার প্ল্যানিং কি, দেশে কিছু করার বা বাইরে যাওয়ার? বা সেই ক্ষেত্রে যদি বাইরে যেতে চান তাহলে প্রজেক্ট আপনাকে কিভাবে হেল্প করবে, বা আপনি যে ট্যুর করে আসছেন এটা কিভাবে আপনাকে হেল্প করতে পারে? আচ্ছা, আপনি আমার অ্যাকচুয়ালি মানে আমি দেশে বিভিন্ন রকম প্রাইভেট দেখলাম যে প্রাইভেট কিছু কোম্পানি মানে আমার সাবজেক্ট রিলেটেড কিছু কাজ করে। সো ওদেরকে নক দিয়েছিলাম, তারা বলেছে জানাবে, কিন্তু এখনো কিছু বলেনি। বাট আমার অ্যাকচুয়ালি আলটিমেট প্ল্যান হচ্ছে বাইরে যাওয়াই। সো আমি মনে করি যে বাইরে যাওয়াটাই হচ্ছে বেটার অপশন, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যেটা দেখছি যে আপনার বাজেট খুবই সীমিত থাকে যে কোনো প্রজেক্টের মধ্যে। সো আপনি যখন কোন কোনো হাই কিছু করতে যাবেন তখন আপনার বাজেট ইস্যুটা অবভিয়াসলি আসবে। সো আপনি যে কোনো যে কোম্পানিতে জয়েন করেন না কেন, আপনি দেখবেন আপনার কোন একটা প্রজেক্ট যখন করতে যাচ্ছেন তখন আপনি সেটা ফুল মানে কমপ্লিট করতে পারছেন না। কারণ তাদের হয় বাজেটের প্রবলেম, না হয়তো ম্যাটেরিয়ালস আমাদের থাকে না, না হয়তো দেখা যায় যে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন বিভিন্ন রকম হ্যাম্পার দেখা যাবে। তো এতে আমি মনে করি বাংলাদেশের দিকে মানে কারো যদি এই সাইডে কাজ করতে চায়,
তাকে এন্টারপ্রেনার ছাড়া বা উদ্যোক্তা ছাড়া আমার মনে হয় সে কোনো কোম্পানিতে জব করে খুব একটা লাভ হবে না। তা সে যদি কোনো বিজনেস খুলতে চায়, তার পার্সোনাল মনে করেন লোন, ব্যাংক থেকে লোন নিয়ে, অথবা তার যদি বাবার বা ফ্যামিলির টাকা পয়সা থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় এই এই জায়গায় যুক্ত হওয়াটা বেটার। কিন্তু আদারওয়াইজ তার বাইরে যাওয়াটা আমার মনে হয় বেটার হয়। আর আপনি যে কোয়েশ্চনটা করেছেন যে এইটা আমার কতটুকু হেল্প করবে, অবভিয়াসলি এটা আমার হেল্প করবে, কারণ এটা আমার একটা ইসিআর একটা পার্ট। সো যাদের মনে করেন মানে খুব বেশি হাই প্রোফাইল না, যারা মনে করেন রেজাল্ট খুব একটা ভালো না, অথবা যাদের মানে পড়াশোনাটার চেয়ে টেকনিক্যাল নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজের বেশি ফোকাস মানে করতে ইচ্ছা যাদের, তাদের আমি বলবো এই সাইডটা অবভিয়াসলি তাদের কাজে দিবে। কারণ আপনি যে কোনো স্কলারশিপ বলেন, মানে ইউএসএ বলেন, কানাডা বলেন, অথবা ইউরোপ কান্ট্রিজ গুলা বলেন, সেখানে কিন্তু ওরা ইসিএ কে যথেষ্ট গুরুত্ব দেয়। সো তারা এমন না যে আপনার শুধু মানে আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করতে যান, সেখানে শুধু সিজিপিএ নিয়ে কিন্তু আপনি খুব একটা ভালো রেসে যেতে পারবেন না। আপনার ইসিএর বলতে বিভিন্ন রকম প্রজেক্ট কম্পিটিশন হতে পারে, অথবা রিসার্চ হতে পারে, অথবা আপনার জিআর স্কোর হতে পারে, এইসব জিনিস দিয়ে আপনি এগুলো কভার করতে পারবেন। তাই মনে করে যাদের রেজাল্ট একটু লো, বা যারা ওরকম কনফিডেন্স পাচ্ছে না যে আমি বাইরে যাব কিনা যাব না, তাদের জন্য আমি মনে করি এই সাইটটা খুবই ভালো। ইসিএ গুলা করা এবং বিভিন্ন রিসার্চের সাথে যুক্ত হওয়া তাদের জন্য খুবই দরকার। কারণ আমি আমাদের যত সিনিয়র ভাই দেখেছি, তারা এই হয় এই কম্পিটিশনের মাধ্যমে স্কলারশিপ পেয়েছে, অথবা বিভিন্ন রকম রিসার্চ অ্যাক্টিভিটিসে যুক্ত ছিল, যে কারণে যাদের প্রোফাইলটা হেভি হয়েছে, তো তারা এগুলো সিভিতে অ্যাড করা দেয়, তারা কিন্তু ওই চান্সটা পেয়েছিল আর কি, স্কলারশিপ পাওয়ার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। আমি বাইরে যাওয়ার ক্ষেত্রে একটা কোশ্চেন এখানে করতে চাবো, সেটা হচ্ছে আমাদের দেশে বিশেষ করে সাবজেক্ট যখন চয়েস করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম আমরা হাতে গোনা কয়েকটা সাবজেক্টই সবসময় চুজ করি, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, মানে যে বিষয়গুলো আমরা জানি। হুম। এখন আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার সম্পর্কে যদি একটু বলতেন যে এই সেক্টর থেকে পড়াশোনা করে সর্বোচ্চ কত পে স্কেলে জব করা যাবে, মান্থলি কত টাকা ইনকাম করা যাবে, এই বিষয়গুলো আমরা ম্যাক্সিমামই দেখা যায় যে সেইভাবে জানা নাই। তো এই বিষয়টা যদি বলতেন। আচ্ছা, মানে স্যালারি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপর প্রথমত। মানে আপনি একটা বিএসসি কমপ্লিট মাস্টার্স করে যে আপনি ভালো স্যালারি পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। সো স্যালারি স্কেলটা তখনই আসে যখন আপনি অনেক এক্সপিরিয়েন্স গেইন করবেন। সো এমনও দেখা যায় যে আমাদের যে সিনিয়র ভাইরা আছে, আমার আমার ডিপার্টমেন্টেরই দুইটা ভাই এখন বোয়িং এ আছে, আর একটা ভাই এয়ারবাসে আছে, আর একটা নাসাতে আছে, মানে যাদের সাথে আমার পরিচয় আছে আর কি। আচ্ছা, তো দেখা যায় যে নাসার যে স্যালারি রেঞ্জ আর বোয়িং এর স্যালারি রেঞ্জ কিন্তু সেম না। আবার ডিফারেন্স আছে। এয়ারবাসের স্যালারি কিন্তু সেম না, ভ্যারি করে। সো এটা আসলে পুরোটা ডিপেন্ড করতেছে আপনি কোন লাইনে যাচ্ছেন এবং কোন পার্টিকুলার ইস্যু নিয়ে কাজ করছেন। যেমন মনে করেন বোয়িং এর কিছু কিছু জিনিস আছে যেটা এভরি ইয়ারে আপনার ওরা $40,000 থেকে $50,000 দিয়ে থাকে। আবার কিছু কিছুতে আছে $1 লাখ দেয়। আবার কিছু কিছু জায়গায় আছে $20,000 থেকে $25,000 দেয়। সো আপনার পার্টিকুলার কিছু মানে জবের ক্ষেত্রে এগুলা ভ্যারি করে। সো আপনি এমন না যে আপনি যে কোনো একটা জবে ঢুকলেন আপনার স্যালারি অনেক বেড়ে গেল, এরকম না। মানে পার্টিকুলার জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনি কোন লাইনে যাচ্ছেন এবং কোন জবটা আপনি অ্যাকচুয়ালি সিলেক্ট করছেন। এগুলা সব আপনি গুগল পারলে করবেন, মানে গুগল যদি সার্চ দেন সবকিছু পাবেন। মানে এটা অ্যাকচুয়ালি আমার কিছু বলার নাই এখানে। আসলে সাবজেক্ট চয়েস করার পরে, গ্রাজুয়েশনের পরে আরো অনেক বিষয় থাকে যে বিষয়গুলা বিভিন্ন মানে ডিপেন্ড করে স্যালারির ক্ষেত্রে। আর অবভিয়াসলি। সবচেয়ে বড় কথা আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়লে স্যালারি বাড়বে। তবে শুরুর দিকে দেখা যায় যে স্টার্টিং এ একটা স্যালারি থাকে যে সবাই বলতে পারে যে হ্যাঁ এই স্যালারিতে স্টার্ট করা যায়। আবার দেখা যায় যে হাইস্ট লেভেল সেটার সীমা নাই, যার যত এক্সপিরিয়েন্স হবে, যে যত ভালো হ্যাঁ, সেক্টরে ভালো অবভিয়াসলি চুজ করবে, সে তখন ভালো আরো স্যালারি বাড়তেই থাকবে। আরো স্যালারি পাবে। হ্যাঁ। আহ, এখন আমি বলতে চাবো, আপনি যেহেতু প্রজেক্টের ক্ষেত্রে বাইরে গিয়েছিলেন, তো সেক্ষেত্রে আমাদের দেশের কালচার সেখানকার কালচারের মধ্যে কি ডিফারেন্সটা পেয়েছেন? তাদের তাদের কালচারে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, তারা মানে আমি যতটুকু দেখি তারা খুবই ফ্রেন্ডলি।
তারা নতুন মানে স্টুডেন্টদেরকে তারা নতুন কিছু শিখাইতে খুবই আগ্রহী। মানে আমরা যখন কম্পিটিশনের আপনার যেখানে হয়েছিল সেখানে গিয়েছিলাম, তখন আমরা বিভিন্ন প্রবলেম ফেস করেছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি মানে আমরা তো বাংলাদেশে পড়েছি, আপনিও জানেন যে আমাদের নলেজ আর ওদের নলেজের মধ্যে অবভিয়াস অনেক ডিফারেন্স থাকবে। পার্থক্য সো থাকে। আমরা কিছু পার্টিকুলার প্রবলেমে যখন পড়েছিলাম, তখন আমরা তাদের হেল্প নিয়েছিলাম, তারা কিন্তু আমাদেরকে হেল্প করেছিল। তা তারা কিন্তু আমাদের কম্পিটিটর ছিল, তারাও কিন্তু সেম জায়গায় সেম কম্পিটিশনে এসেছে, কিন্তু তারা দেখছে যখন আমি একটা প্রবলেমে ফেস করেছি, তারা কিন্তু এটা কখনো চিন্তা করেনি যে হ্যাঁ সে আমার কম্পিটিটর, আমি তাকে হেল্প করলে সে আমার ও আমার আগে চলে যাবে, আমি ওর পিছে চলে যাব। তারা কিন্তু এটা কখনো চিন্তা করেনি। তারা তারা এতই চিন্তা করেছিল যে হ্যাঁ তারা এই কম্পিটিশনে আসছে, কিছু এক্সপিরিয়েন্স গেইন করবে। মানে তারা অবভিয়াসলি কি জানে জিনিসগুলা, হয়তো একটা প্রবলেম ফেস করেছে বলে তারা আগাইতে পারছে না। তো তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। তারা খুবই ফ্রেন্ডলি, বিশেষ করে আপনার একাডেমিক দিক দিয়ে তারা খুবই ফ্রেন্ডলি। তারা কখনো এটা চিন্তা করে না যে তাদের হেল্প করলে আমার প্রবলেম হবে। সো আমি মনে করি তারা এই দিক থেকে বাংলাদেশ থেকে অনেক ভিন্ন, কারণ বাংলাদেশে আমি এই প্রবলেমটা দেখেছি যে স্টুডেন্টরা মানে নিজ থেকে কোনো হেল্প করতে চায় না, বিশেষ করে যারা খুবই ভালো স্টুডেন্ট তারা দেখা যায় যে একটু সেলফিশ টাইপের হয়, মানে আমি যেটা মনে করি। তারা মানে হেল্প প্রতিপক্ষ তেমন, শত্রু মনে করে। জি জি অবভিয়াসলি তারা অ্যাকচুয়ালি হেল্প করতে চায় না, কিন্তু তার ওই দেশে এই প্রবলেমটা নাই। আরেকটা প্রবলেম হচ্ছে সেখানে মানুষগুলো অনেক ফ্রেন্ডলি, মানে এমন না যে তারা মানে এশিয়ান কান্ট্রিজ বলে, মানে আমি অনেক মিথ শুনছি অনেক মানুষ থেকে যে তারা মানে রেসিজম করে, বাট আমি অ্যাকচুয়ালি কোনো রেসিজমটা ফেস করি নাই। যদিও আমি খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, সরি, মনে করেন আমি গিয়েছিলাম 15 ডেজ এর মতো, সো আমি ওরকম কোনো রেসিজমের শিকার হই নাই। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি দুটাই স্টেটে গিয়েছিলাম, একটা হচ্ছে উইচিটায় গিয়েছি, ক্যানসাসে গিয়েছি, এবং টেক্সাসে গিয়েছিলাম। কোনো জায়গায় আমি রেসিজমের শিকার হই নাই। যে জায়গায় গিয়েছি সব জায়গায় তারা আমাকে অনেক ফ্রেন্ডলি বিহেভ করেছে। তারা কখনো আমাকে মানে এশিয়ান বলে কখনো যে এক সাইডে করে দিয়েছে এমন না। এই মানে বাংলাদেশ থেকে ওখানে অবভিয়াসলি অনেক ডিফারেন্স আছে। আছে। বাট আমি বলবো সবকিছু মানে এই শর্ট টাইমের ভিতরে সবকিছু অ্যাকচুয়ালি গ্র্যাব করা পসিবল না। অনেকে হয়তো অন্য কিছু এক্সপিরিয়েন্স হইতে পারে, বাট আমি সেরকম কোনো খারাপ এক্সপিরিয়েন্স পাইনি আর কি ওখানে গিয়ে। আচ্ছা, মানে বলা যায় যে গেস্ট, অ্যাজ লাইক গেস্ট ট্রিট করা হয়েছে সবাইকে, আর ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল। ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল। আচ্ছা, ভাইকে বলতে চাবো আপনার এই প্রজেক্ট করাকালীন সবচেয়ে স্মৃতিময় মুহূর্ত, যেটা আপনার সব সময় মনে থাকবে, এরকম যদি কোনো একটা মুহূর্ত শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমরা যখন কম্পিটিশনের 4 ডেতে ছিলাম, তখন আমরা আমাদের আমি যেটা বলেছিলাম যে প্রবলেম ফেস করেছিলাম। তো প্রবলেম ফেস করার পর অ্যাকচুয়ালি আমরা অনেকটাই মানে হাল ছেড়ে দিয়েছিলাম যে না এখন হয়তো আর হবে না। কারণ অনেক অনেক আমাদের 4th ডে মানে একদম লাস্ট ডে ছিল, অ্যান্ড আমরা কোনো কোনো মিশনে কমপ্লিট করতে, এটা হচ্ছে 2024-এর কথা বলছি, যখন আমি ফার্স্ট গিয়েছিলাম। তখন তখনও আমি মানে আমার তো এরকম অভিজ্ঞতা ছিল না। সো আমরা যখন গিয়েছিলাম তখন আমরা মনে করছিলাম এখন আর হবে না, আমরা কোনো মিশনে কমপ্লিট করতে পারি নাই, আমরা প্রবলেম ফেস করতেছি, এখন কি হবে। তখন আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। তখন আমাদের সিনিয়র ভাইরা বলছিল যে এখন আমরা মনে হয় আর হবে না, চলো আমরা চলে যাই, আমরা একটা কাজ করি, আমরা কম্পিটিশনে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরি, এটা আমার মনে হয় বেটার হবে। কারণ শুধু তো কম্পিটিশনের থেকে টাইম ওয়েস্ট করার দরকার নাই, এই টাইমটা আমরা ইউটিলাইজ করি, যেহেতু আমাদের খুব কম টাইম ছিল, কারণ এরপরে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছিল। সো আমরা ওই ঘোরার টাইমটা হয়তো পাবো না, সেই জন্য আমরা ভাবছি যে কম্পিটিশন বাদ দিয়ে আমরা ঘুরি। কিন্তু আল্লাহর রহমতে মানে কিছুক্ষণ পরই কয়েকটা টিম আমাদের হেল্প করার জন্য এসেছিল, যেটা আমার জন্য অনেক মানে আনন্দের বিষয় ছিল যে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু লাস্টের দিকে আমাদের কয়েকটা টিম এসে হেল্প করেছে। মানে এটা অ্যাকচুয়ালি আমার অনেক স্মৃতি ছিল, কারণ হাল ছেড়ে দেওয়াটা অনেকের কাছে কিন্তু ফ্রাস্ট্রেটিং লাগতে পারে, কিন্তু আমি বলবো লাস্ট পর্যন্ত টিকে থাকা। মানে একদম লাস্ট পর্যন্ত থাকলে কি হয়, আল্লাহ তাআলা একটা সাহায্য থাকে, যে আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস করেন যে হ্যাঁ আমার কোনো একটা না কোনো একটা ওয়ে হবে। তো ওইটাই হয়েছে অ্যাকচুয়ালি, আমরা লাস্ট পর্যন্ত ছিলাম, আমরা ওয়েট করেছি,
এবং আমরা যে আল্লাহ তাআলার সাহায্য পেয়েছি ওটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি ছিল। আসলে প্রবলেমে পড়লে দেখা যায় যে মন থেকে যখন চাওয়া হয় তখন দেখা যায় যে আল্লাহ কোনো না কোনো ভাবে হেল্প করে দেয়। জি অবভিয়াসলি হ্যাঁ। আচ্ছা, আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে বর্তমানে আমরা দেখতেছি এআই বা হচ্ছে অনলাইনের যে বিষয়গুলো থাকে এগুলা আপনাকে কিভাবে হেল্প করেছিল আসলে? এআই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পুরাটাই কম্পিউটার সায়েন্স রিলেটেড। সো আমাদের এখানে মানে আমাদের কম্পিটিশনে কিন্তু কোনো এআই ইনকর্পোরেট ছিল না। মানে এটা কোনো রুলসই ছিল না, কারণ আপনি যদি এআই ইনকর্পোরেট করেন তাহলে দেখা যায় যে অনেকে অনেক কিছু করে ফেলতে পারবে। কারণ বাংলাদেশ থেকে আপনি যদি আমেরিকান কালচার চিন্তা করেন, ওরা কিন্তু এআই অনেক অ্যাডভান্স। Right. সো আপনি এটা কখনো এক্সপেক্ট করবেন না যে বাংলাদেশে কোনো স্টুডেন্ট ওদের থেকে আগায় যাবে। সো ওরা ওটা জানে যে এখানে যদি আমি এআই ইনকর্পোরেট করি অনেক কান্ট্রি কিন্তু এখানে আসতে পারবে না। তো এই জন্যই তারা কিন্তু এই কম্পিটিশনটা টোটালি রাখে নাই। বাইরে রাখছে। বাট এখানে জি হ্যাঁ কিন্তু এখানে যে এক প্রকার এআই থেকে মানে এআই এর একটা অংশ। সো এখানে প্রোগ্রামিং দরকার হয়, যেমন মনে করেন পাইথন ইউজ করা ম্যানেজ করা হয়। তো এই জিনিসগুলো ফ্লাইট মানে মেকানিজম, তাহলে আরডুনোর যে ওয়ার্ক গুলা আছে, পিকজক যে ওয়ার্ক গুলা ওগুলা পুরাটাই প্রোগ্রামিং বেসড। সো ওগুলা কিন্তু আমরা ইউজ করেছিলাম। সো এই জিনিসগুলা কিন্তু আপনার প্রোগ্রামিং রিলেটেড ছিল, মানে ক্ষেত্রে অনলাইন মানে কিভাবে হেল্প এআই করেছিল? এর পাশাপাশি। আচ্ছা, অনলাইনে অবভিয়াসলি এটা অনেক বড় হেল্প করে। করতে গেলে অবভিয়াসলি আমরা অনলাইনে হেল্প নিতে হবে। সো আমরা যখন এই কম্পিটিশন ফার্স্ট স্টার্ট করি, মানে আমার ক্ষেত্রে 2024-এ যখন আমি ফার্স্ট এখানে জয়েন করছিলাম, তখন আমি অনেক কিছু জানতাম না এই কম্পিটিশন সম্পর্কে। এআই ডাবল এ সম্পর্কে কিছু জানতাম না। তখন আমি অনলাইন ঘেটে গেলে তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কম্পিটিশনটা কি, এটা কেন করে, এটা কোথায় হয়, এবং এই অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি কি। এআই ডাবল এটা কিন্তু অনেকটা ফেমাস অর্গানাইজেশন। যে কোনো রকম অ্যারোস্পেস টেকনোলজিস বা আপনার ইন্ডাস্ট্রি গুলা কিন্তু এটার সাথে কোলাবোরেট করে কাজ করে। সো এআই ডাবল সম্পর্কে আমি জানতে পারি অনলাইনের মাধ্যমে। সো অবভিয়াসলি অনলাইন আমাকে অনেক বড় হেল্প করেছে এখানে। আচ্ছা, এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বেশি ইন্টারেস্ট রাখে তাদের ক্ষেত্রে ভার্সিটিটা কতটুকু ভার্সিটিটা কতটুকু প্রয়োজন? মানে দেখা যাচ্ছে যে কোনো কোনো ভার্সিটি আছে এগুলাতে তেমন ফ্যাসিলিটি পাওয়া যায় না, বা দেখা যাচ্ছে এই প্রজেক্ট গুলো করার ক্ষেত্রে বা লিঙ্ক আপের ক্ষেত্রে, লিঙ্ক আপ কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কিভাবে আমরা সেখানে যাব বা কিভাবে বিষয়গুলা, এক্ষেত্রে হুম। ভার্সিটির অবদান কতটুকু? মনে করেন সাবজেক্টের একটা ইস্যু আসে এখানে। যেমন আমাদের কম্পিটিশনে দুইটা সাবজেক্ট থেকে যাওয়া যায়, একটা হচ্ছে আমাদের অ্যারোনটিক্যাল, একটা হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে মানে পার্টিসিপেট করতে পারবে। করতে পারেন। হ্যাঁ করতে পারবে। বাট এখানে একটা প্রবলেম ফেস করতে হবে, সেটা হচ্ছে আপনার যে ম্যাটেরিয়ালস গুলো আছে। যেমন মনে করেন একটা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয়, এগুলা কিন্তু সব ইউনিভার্সিটি মানে আপনার সাপ্লাই করতে পারবে না। যেমন মনে করেন আমাদেরটা পুরোটা মিলিটারি আন্ডারে ছিল, যে কারণে আমরা এয়ারফোর্স থেকে কিছু আনতে পেরেছিলাম। তারপর এভিয়েশন ইউনিভার্সিটি রিসেন্টলি গেছে, ওরাও কিন্তু এয়ারফোর্স থেকে কিছুটা হেল্প পেয়েছে আর কি এইসব ম্যাটেরিয়ালস গুলোর জন্য। তো বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস আছে, ইকুইপমেন্ট আছে, যেগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে আপনার দেওয়া হয় অথবা স্টুডেন্টরা ম্যানেজ করে। তো এগুলা সম্পর্কে অ্যাকচুয়ালি নলেজ থাকাটা অনেক জরুরি। তো আমি মনে করি এক্ষেত্রে ইউনিভার্সিটি অবভিয়াসলি করে। আরেকটা আরেকটা হচ্ছে বাজেটের সম্পর্কে যদি বলি, বাজেটটার জন্য ইউনিভার্সিটি অবভিয়াসলি ম্যাটার করতেছে। কারণ কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যায় যে বাজেটের একটা দেখা যায় যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে বা কোনো একটা কম্পিটিশন গেলে বাজেট ইস্যুটা থাকে। আমাদেরও বাজেট ইস্যু ছিল, বাট আমরা সামহাও ম্যানেজ করেছিলাম আর কি। সো এই বাজেট ইস্যুর জন্য আমি মনে করি আছে। আবার ব্র্যাক ইউনিভার্সিটি দেখেন, তো ওরা কিন্তু দেখেন ওরা কিন্তু বিভিন্ন ওয়েট বলেন
চুয়েট কোয়েট রুয়েট বলেন, ওরা কিন্তু এই কম্পিটিশন গুলো চাইতে পারছে না। এর মেইন রিজন কিন্তু এমন এই না যে তারা এগুলা পারে না। অনেকে মনে করে তারা এগুলা হয়তো করতে চায় না, করে না, এমনটা না অ্যাকচুয়ালি। ওরা বাজেট ইস্যুর জন্য যাইতে পারে না। কারণ আপনি যদি বাংলাদেশ থেকে ইউএসএ যান, আপনার কিন্তু টিকিট প্রাইসই অলমোস্ট 2 লাখের মতো লাগতেছে। সো এটা কিন্তু অনেক ফ্যামিলি বিয়ার করতে পারে না। আবার ইয়েস, পারবে কারণ না। পাশাপাশি আপনার ওখানে লিভিং কস্ট আছে। আপনি যত দিনের জন্য যান না কেন, আপনার ওখানে অবভিয়াসলি থাকা খাওয়ার একটা ব্যাপার আসবে। সো ওটার কস্ট আছে, যেগুলো অ্যাকচুয়ালি সব ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু বিয়ার করতে পারবে না। তো এটা একটা অবভিয়াসলি মেজর ইস্যু আমি মনে করি। কারণ ইউনিভার্সিটি যদি এদিক থেকে হেল্প না করে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট কখনোই মানে নিজ উদ্যোগে কখনোই সবাই যেতে পারে বিশেষ সেই করে সব আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই টাফ হয়ে যাবে। অবভিয়াসলি টাফ হবে। কারণ বাইরের দেশে ওরা কিন্তু ইউনিভার্সিটি গুলো অনেক এনকারেজ এগুলাতে। তারা চায় যে স্টুডেন্টরা ওখানে যাক, তারা কিন্তু নিজ থেকে যেভাবে হোক বাজেট ম্যানেজ করে দেয়। ইভেন আমি ইউনিভার্সিটি অফ মিশিগানের একটা স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, ওরা ভালো একটা ফান্ডিং পেয়েছিল কম্পিটিশনের জন্য। তারপর আরো একটা ইউনিভার্সিটির সাথে কথা বলেছিলাম, তারাও ভালো ফান্ড পেয়েছিল। আমি দুইটা ইন্ডিয়ান ইউনিভার্সিটির সাথে কথা বলেছিলাম। ওরা ওরা বলেছিল ওদের বাজেট ইস্যু আছে, কিন্তু ওরা কিছুটা হেল্প পে করে। কারণ ইউনিভার্সিটি যদি স্টুডেন্টদেরকে মোটিভেট না করে, বাজেটের জন্য বাজেটে হেল্প না করে, তাহলে কখনোই স্টুডেন্টরা এগুলা করতে পারবে না। সো অবভিয়াসলি ম্যাটার করে। Difficult হয়ে যাবে অনেক। সো দেখতে দেখতে শেষ পর্যায়ে, তো আমি ভাইকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাবেন আপনার পক্ষ থেকে আমাদের স্টুডেন্টদের জন্য কোনো উপদেশ। আমি বলতে চাইবো অ্যাকচুয়ালি, আমি কোনো বড় কিছু না, মানে আমার অ্যাকচুয়ালি বলার তেমন কিছু নাই। বাট আমি বলতে চাই যে অবভিয়াসলি যে যেভাবে পারে এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়া। কারণ এগুলা করলে কি হয়, মানে আমি অনেক দেখেছি আমাদের অনেক, আমার নিজের ইউনিভার্সিটি আমার নিজের ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট আছে যারা এগুলা করতে চায় না। কারণ তারা মনে করে এগুলা এক্সট্রা হ্যাসেল, এগুলা এক্সট্রা বার্ডেন মনে করে। মানে মনে করে যে আমি যদি শুধু পড়াশোনা করি আমার জন্য মনে হয় হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রু না। আপনি যে কোনো কান্ট্রিজের স্কলারশিপ গুলা দেখেন, আপনি বিশেষ করে যারা বাইরে যেতে চায় তাদের জন্য এটা তো অবভিয়াসলি মানে মাস্ট একটা মানে দিক বলবো যে তারা ইসিএটাতে ইনভলভ হোক। কারণ এটাতে হলে তারা যে কোনো স্কলারশিপে অন্য একটা ভালো ক্যান্ডিডেট থেকে আগায় থাকবে। যারা একটা ভালো সিজিপিএ নিয়ে বের হয় আর যারা একটা মডারেট সিজিপিএ নিয়ে বের হয়, তারা কিন্তু সেম ক্যাটাগরি কখন আসবে, যখন হচ্ছে তার ইসিএটা হেভি থাকে। আর যখন সে ইসিএতে হেভি করতে পারবে, সে অবভিয়াসলি ওই ভালো সিজিপিএ থেকে সারপাস করতে পারবে। এর তার নাইলে কিন্তু আর কোনো পসিবিলিটি নাই। যার সিজিপিএ কম, তো অবশ্যই দেখা যায় যার হচ্ছে সিজিপিএ বেশি আর যার হচ্ছে একটু কম আছে বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় সেম লেভেলে চলে যাবে। সেম লেভেলের অনেক সময় দেখা যায় সে ওর থেকে প্রাধান্য বেশি পায়। কারণ কিছু কিছু, বেশি পাবে ইয়াস, কারণ কারণ কিছু কিছু ইউনিভার্সিটি আপনার এসব এগুলো অনেক এনকারেজ করে। তারা চায় যে স্টুডেন্টরা এসব গুলাতে যাক। বিশেষ করে আপনার স্পোর্টসে এটা তো অনেক কাজে দেয়। দেন হচ্ছে বিভিন্ন কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিশেষ করে বললে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম অলিম্পিয়াড, এসব জিনিসগুলাতে যারা ইনভলভ থাকে। আমার তো মনে হয় হচ্ছে আপনার জবের ক্ষেত্রেও এটা বেশি দেখবে যে যার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা বিভিন্ন কম্পিটিশন করে আসছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আর যার এক্সপিরিয়েন্স নাই, তার যদি সিজিপিএ বেশিও থাকে তার থেকে, দেখা যাবে যে যার প্র্যাকটিক্যাল নলেজ আছে তাকেই তো মনে হয় হ্যাঁ, এটা প্রাধান্য। এটা একদিক দিয়ে ঠিক বলেছেন, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার সিজিপিএ একটা বার্ডেন হিসেবে কাজ করে। মানে বিশেষ করে আপনি যখন প্রাইভেট সেক্টর গুলাতে যাবেন, তখন দেখা যায় যে ওরা সিজিপিএ হাই গুলাকে বেশি প্রাধান্য দেয়। তারপর আপনি যদি বিভিন্ন ইউনিভার্সিটি লেকচার দেখেন, মানে যেসব ইউনিভার্সিটিতে আপনার টিচার হিসেবে যাদের জয়েন করার অনেক ইচ্ছা, তারা কিন্তু ইসিএ দিয়ে কোনো কিছু করতে পারবে না। তাদের কিন্তু সিজিপিএটাই সিজিপিএটাই মেইন দেখবে। লাগবে। মানে আমি ওই পার্সপেক্টিভে বলতেছি, যাদের যাদের অ্যাকচুয়ালি আপনার কোন একটা ইউনিভার্সিটি লেকচার হওয়ার অনেক ইচ্ছা থাকে। বিশেষ করে আপনার এখনকার যুগে মানে দেখা যায় যে যারা লেকচার হিসেবে চায় হুম। তাদের সিজিপিএ অনেক বেশি থাকতে হয়। কারণ বাংলাদেশে দেখা যায় যে একটা সিস্টেমই আছে, আপনার লেকচার হইতে গেলে অ্যাটলিস্ট সিজিপিএ 3.5 থাকা লাগবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এইসব জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আপনার সিজিপিএটা ম্যাটার করে।
তো ধন্যবাদ ভাইকে আমাদেরকে আজকে তার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আর আপনার হচ্ছে সেক্টর রিলেটেড যদি আমাদের দর্শকদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাকে রিচ করতে পারবে কিনা সেক্ষেত্রে। হ্যাঁ, অবভিয়াসলি পারবে। আমি এখন ফ্রি আছি, মানে যতটুকু পারি আপনাদের টাইম দিব, সমস্যা নাই। মানে আপনারা যে কোনো কোয়েশ্চেন আমাকে আস্ক করতে পারেন। আমার ফেসবুক আইডি আছে, এই নামে আছে, আমাকে সার্চ দিলে পাবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে। আমার যে মানে আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করতে চাইলে পারবেন, আমার ফেসবুকেও পারবেন, মেসেঞ্জারে আছি, সমস্যা নেই। যে কোনো কোয়েশ্চেন আমি অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। ভাইয়ার হচ্ছে ফেসবুকের প্রোফাইল আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের মধ্যে থেকে কেউ যদি ভাইয়াকে রিচ করতে চান তাহলে সেখান থেকে রিচ করতে পারবেন। আর সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে, অবশ্যই পড়াশোনার পাশাপাশি সবাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো দেখবেন, করার চেষ্টা করবেন, কারণ এগুলা সব সময় আপনাদেরকে নতুন নতুন জিনিস সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এবং দেখা যাবে যে নতুন নতুন আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেবে যেগুলা ইন ফিউচারে কাজে লাগবে।